বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্র ঢাকা এখন এক থমথমে আর শ্বাসরুদ্ধকর উত্তেজনার চাদরে ঢাকা। ক্ষমতার পরিবর্তন ঘটলেও এর পেছনের অদৃশ্য চালগুলো যে কতটা নাটকীয় ও কঠোর হতে পারে, সোমবারের ঘটনা প্রবাহ যেন দেশবাসীকে তারই এক বাস্তব চিত্র দেখালো। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এটি কেবলই রুটিন মাফিক প্রশাসনিক রদবদল কিংবা শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ। তবে রাজনীতির দাবার বোটে কোনো খুঁটি উদ্দেশ্য ছাড়া চালানো হয় না। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে দীপক দেওয়ানের হঠাৎ সরে দাঁড়ানো, মেঘা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে শেখ রবিউল আলমকে সরিয়ে দেওয়ার তীব্র গুঞ্জন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নূর হক নূরকে বিদায়ের আগাম আভাস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পারফরমেন্স মনিটরিং মেকানিজম সব মিলিয়ে প্রশাসনের অন্দরমহলে এক তীব্র স্নায়ুযুদ্ধ ও রাজনৈতিক রোমাঞ্চ চলছে। সোমবার ভোর সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে একটি ইস্তফাপত্র এসে পৌঁছায়। সেই চিঠির নিচে স্বাক্ষরটি ছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপক দেওয়ানের। অত্যন্ত বিনয়ী ভাষায় তিনি সেখানে উল্লেখ করেন যে মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের পর থেকেই তিনি নানাবিধ জটিল শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই শারীরিক প্রতিকূলতার কারণে মন্ত্রণালয়ের প্রত্যাহিক দাপ্তরিক কাজকর্ম এবং তার উপর অর্পিত বিশাল গুরুদায়িত্ব সুচারুভাবে পালন করা তার পক্ষে রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দ্রুততার সাথে এই পদত্যাগপত্রটি অনুমোদন করেন, যার ফলে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ আসনটি শূন্য হয়ে যায়। তবে নেপথ্যের প্রকৃত কাহিনী কি আসলেই একটা সাধারণ? রাজনৈতিক বিশ্লেষকরা এই অসুস্থতার অজুহাতকে একেবারেই মেনে নিতে পারছেন না। তাদের ধারণা, দীপেন দেওয়ানের এই নাটকীয় বিদায়ের পেছনে জড়িয়ে রয়েছে এক বিশাল ভূ রাজনৈতিক চাল এবং পার্বত্য অঞ্চলের অত্যন্ত স্পর্শকাতর নিরাপত্তা পরিস্থিতি। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ভেতরে গৃহযুদ্ধ, আরাকান আর্মির শক্তিশালী হয়ে ওঠা এবং বাংলাদেশ সীমান্তে এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পার্বত্য চট্টগ্রামকে এক জটিল ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্রে রূপান্তর করেছে। এই চরম সংকটকালে পাহাড়ের রাজনীতি ও কূটনীতি সামলানোর জন্য যে ইস্পাত কঠিন মানসিকতার প্রয়োজন ছিল, সেখানে কি দীপক দেওয়ান কোথাও খেই হারিয়ে ফেলেছিলেন? বৈশ্বিক চাপ এবং পাহাড়ের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ার কারণেই কি অসুস্থতার অজুহাতে তাকে অত্যন্ত চতুরতার সাথে সরিয়ে দেয়া হলো? এই প্রশ্নের স্পষ্ট উত্তর হয়তো এখনই পাওয়া যাবে না, তবে পার্বত্য অঞ্চলের যে এক নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হচ্ছে তা নিশ্চিত। দীপক দেওয়ানের এই বিদায়ের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে আরও একটি তোলপাড় করা খবর। সড়ক, সেতু ও রেলপথের মতো মেঘা মন্ত্রণালয়গুলোর একক নিয়ন্ত্রক শেখ রবিউল আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সব ধরনের প্রস্তুতি নাকি চূড়ান্ত। কিন্তু কেন এই আকস্মিক পতন? ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনি এমন এক বিতর্কিত বক্তব্য দিয়ে বসেছিলেন যা পুরো সরকারের ভিত্তিমূলেই আঘাত করেছিল। সমঝোতার নামে চাঁদাবাজিকে সমর্থন করে দেয়া তার সেই অহংকারী বক্তব্য সাধারণ জনগণ থেকে শুরু করে সুশীল সমাজ সবাইকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। যে চাঁদাবাজি ও সিন্ডিকেটের রাজত্বের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারেরই একজন শীর্ষ মন্ত্রী যখন প্রকাশ্যে চাঁদাবাজিকে সমঝোতার আড়ালে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, তখন তা পুরো প্রশাসনের জন্য চরম আত্মঘাতী হয়ে দাঁড়ায়। তবে রাজনীতিতে কেবল আবেগের জায়গায় নেই, এখানে জড়িয়ে থাকে ক্ষমতার ভারসাম্য রক্ষার সূক্ষ্ম অঙ্ক। গুঞ্জন রয়েছে মন্ত্রিসভার নতুন 5 জন মুখকে যুক্ত করার জন্যই মূলত রবিউলের বিশাল রাজত্ব থেকে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। বর্তমান প্রশাসনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সমাসীন আছেন, যা ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে বলে দলের ভেতরের এক প্রকারের চাপা ক্ষোভের জন্ম দিয়েছে। নতুন যে 5 জন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলেন চট্টগ্রাম 8 আসনের প্রভাবশালী সংসদ সদস্য এরশাদুল এবং পটুয়াখালীর 4 আসনের সংসদ সদস্য বিএম মোশাররফ হোসেন। পাশাপাশি টেকনোক্র্যাট কোঠায় বড় চমক হিসেবে মন্ত্রিসভার যুক্ত হতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। এই টানটান উত্তেজনার গল্পে আরেকটি দুঃখজনক চরিত্র হলেন নুরুল হক নূর।
রাজপথের তীব্র ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে লাইমলাইটে আসা এই তরুণ নেতা একসময় কোটি যুবকের নয়নমণি ছিলেন, অথচ ক্ষমতার করিডোরে পা রাখার পর থেকেই তার জনপ্রিয়তার গ্রাফ ক্রমাগত নিচের দিকে নেমেছে। এর আগে প্রশাসনিক দক্ষতার দায়ে তাকে একটি মন্ত্রণালয় থেকে অর্থাৎ শ্রম মন্ত্রণালয় থেকে অত্যন্ত অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এখন জোর গুঞ্জন চলছে যে তার বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও তাকে যে কোনো মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হতে পারে। এর পেছনের কারণটি অত্যন্ত গুরুতর। নূরের বিরুদ্ধে এখন কেবল অযোগ্যতার অভিযোগই নয়, বরং হরেক রকমের অনিয়ম ও পাহাড়সম ব্যর্থতার অখট্ট প্রমাণ তারেক রহমানের টেবিলে এসে জমা হয়েছে। যে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকার মূল চালিকা শক্তি, তাদের কল্যাণে কাজ করার পরিবর্তে তার মন্ত্রণালয়ে গড়ে উঠেছে এক বিশাল সিন্ডিকেট। প্রবাসীদের ভেতরের ক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে নূরকে বেশ কয়েকবার সরাসরি প্রবাসীদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কোনো অবস্থাতেই এমন একজন বিতর্কিত ও ব্যর্থ মন্ত্রীকে বহন করে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করতে প্রস্তুত নন। ফলে নূরের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। মন্ত্রিসভার এই আচমকা ওলটপালটের মূল উৎসটা আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের তৈরি করা এক অভিনব এবং নিরচ্ছিদ্র প্রশাসনিক ব্যবস্থার মধ্যে, যার নাম পারফরম্যান্স মনিটরিং মেকানিজম। ক্ষমতা গ্রহণের পর থেকেই তারেক রহমান অনুধাবন করেছিলেন যে সনাতন ধারার রাজনীতি দিয়ে এই চরম সংকটময় মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আর সেই কারণেই তিনি চালু করেছেন এক কঠোর ও অনন্য মূল্যায়ন পদ্ধতি। এর মাধ্যমে প্রতিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের প্রতিদিনের কর্মকাণ্ডের খতিয়ান নিয়মিতভাবে অডিট করা হচ্ছে। অনিয়ম, দুর্নীতি কিংবা সামান্যতম ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিললেই এখন আর কাউকে রেহাই দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে এই ব্যবস্থার আওতায় সরকারের 3 প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে সরাসরি এবং অত্যন্ত কড়া ভাষায় মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। শুধু মন্ত্রীরাই নন, নিবিড় নজরদারির এই রাডার থেকে পার পাননি দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্তরের নেতারাও। তাদের দৈনন্দিন গতিবিধি, ফোনালাপ এবং আর্থিক লেনদেনের ওপর সার্বক্ষণিক তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। বিএনপির নীতি নির্ধারকদের মতে অতীতের তিতকুঠে অভিজ্ঞতা এবং দুর্নীতির কলঙ্ক থেকে শিক্ষা নিয়েই সরকার প্রধান এই কঠোর বার্তা জারি করেছেন। ঠিকাদারি, সিন্ডিকেট, তদবিরের ব্যবসা কিংবা উন্নয়ন কাজের অবহেলা, জনস্বার্থ বিরোধী এমন সব অপকর্ম রুখতে আক্ষরিক অর্থেই জিরো টলারেন্স নীতি বেছে নিয়েছেন তারেক রহমান। বিশেষ করে যে সমস্ত সংসদ সদস্য নিজেদের নির্বাচনী এলাকায় নিয়মিত সময় দিচ্ছেন না, ঢাকায় বসে বিলাসী জীবন কাটাচ্ছেন কিংবা মাঠ পর্যায়ের প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ করে দলীয় দাপট দেখাচ্ছেন, তাদের নামের তালিকা দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। এই কঠোর জবাবদিহিতার মডেলটি কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে পড়েনি। এর পেছনে ভূমিকা রেখেছেন তারেক রহমানের যুক্তরাষ্ট্র দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা, ব্রিটিশ পার্লামেন্টের ঐতিহ্যবাহী কোশ্চেন টাইম কিংবা সিলেক্ট কমিটির আদলে বাংলাদেশের তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিশ্চিদ্র প্রশাসনিক কালচার গড়ে তুলতে চাচ্ছেন। এই লক্ষ্য বাস্তবায়নে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ এবং অত্যন্ত গোপন সেল গঠন করা হয়েছে, যেখানে অর্থ উপদেষ্টা ও মুখ্য সচিব সহ রাষ্ট্রের শীর্ষ ও অত্যন্ত বিশ্বস্ত পদস্থ কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ের তথ্য তদারকি করছেন এবং প্রতিদিন প্রধানমন্ত্রীকে ব্রিফিং করছেন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করলে একটি বিষয় আজ পরিষ্কার, বিএনপি সরকার বর্তমানে এক অত্যন্ত অস্বস্তিকর ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দেশের ভেতরে তীব্র অর্থনৈতিক সংকট, ডলারের রিজার্ভের ঘাটতি এবং মুদ্রাস্ফীতির কষাঘাতে সাধারণ মানুষের জীবন সংকটপন্ন। অন্যদিকে নিজেদের দলের কিছু মন্ত্রীর চরম অযোগ্যতা, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতা সরকারকে চারপাশ থেকে আষ্টেপুষ্টে বেঁধে ফেলেছে। তারেক রহমান খুব ভালো করেই জানেন ইতিহাস তাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না। একটি রাষ্ট্রকে ধ্বংসের মুখ থেকে টেনে তুলতে হলে এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এখন আর কোনো আপোস করার সুযোগ নেই। আর এই কারণেই তিনি হয়ে উঠেছেন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠোর, নির্মম ও আপোষহীন।
দীপক দেয়ানের ইস্তফা, রবিউলের ডানাছাঁটা কিংবা নূরের বিদায় ঘণ্টা বাজা এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো হলো তারেক রহমানের সেই ক্লিন ইমেজিং মিশন বা শুদ্ধিকরণ অভিযানের প্রাথমিক ধাপ। এই শুদ্ধি অভিযানের সবচেয়ে বড় ধাক্কাটি আসতে যাচ্ছে খোদ দলটির ভেতর থেকেই। বিশ্বস্তের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেই অতি গোপন সেলের টেবিলে এখন ঝুলছে অন্তত ৭০ জন সংসদ সদস্যর একটি বিশেষ আমলনামা, যা রাজনৈতিক মহলে তারেক রহমানের ব্ল্যাকলিস্ট নামে পরিচিতি পেয়েছে। এই ৭০ জন এমপির বিরুদ্ধে নির্বাচনী এলাকায় আধিপত্য বিস্তার, স্থানীয় প্রশাসনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প থেকে পরোক্ষভাবে সুবিধা নেয়ার মতো গুরুতর সব অভিযোগ উঠেছে। দলটির ভেতরের একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের টিকিট কিংবা যে কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে এই ৭০ জন এমপিকে চিরতরে বাদ দেওয়ার এক সুদূরপ্রসারী পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, দলের জন্য অতীত ত্যাগ যতই থাকুক না কেন, বর্তমানে অযোগ্যতা আর জনবিচ্ছিন্নতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এই ব্ল্যাকলিস্টের খবরটি চাউর হওয়ার পর থেকেই বিএনপির ভেতরে এক ধরনের অলিখিত আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যারা বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর হঠাৎ করেই লাইমলাইটে চলে এসেছেন। তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ঢাকার গুলশান ও পল্টন কার্যালয়ে এখন আর আগের মতো তদবিরকারীদের উছড়ে পড়া ভিড় দেখা যাচ্ছে না, বরং অনেক প্রভাবশালী নেতাই এখন নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত। দলের নীতি নির্ধারণী ফোরামে একজন প্রবীণ নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে জানিয়েছেন, আমাদের নেতার বর্তমান দর্শন অত্যন্ত পরিষ্কার। তিনি কোনো ফাঁপা জনসমর্থন বা চাটুকারিতার রাজনীতি চান না। তিনি চান এমন একটি টিম যারা জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করবে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে। যারা এই পরীক্ষায় ফেল করবেন তাদের জন্য দলে কোনো জায়গা নেই। তবে এই কঠোর প্রশাসনিক সংস্কারের পথটি কিন্তু তারেক রহমানের জন্য মোটেও মসৃণ নয়। রাষ্ট্রযন্ত্রের ভেতরে দীর্ঘদিনের শিকড় ঘেঁষে বসা আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতিবাজ সিন্ডিকেটগুলো এই নতুন মেকানিজমকে ব্যর্থ করে দিতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। বিশেষ করে অর্থনৈতিক খাতে যে স্থবিরতা বিরাজ করছে তাকে পুঁজি করে এক ধরনের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চলছে। বাজার সিন্ডিকেটগুলো এখনও সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। রাজনৈতিক যোদ্ধারা মনে করছেন, তারেক রহমান যদি শুধু মন্ত্রিসভা ও সংসদ সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন কিন্তু মাঠ পর্যায়ে দুর্নীতিবাজ আমলাদের দমনে ব্যর্থ হন, তবে এই পারফরমেন্সের মনিটরিং মেকানিজম শেষ পর্যন্ত কেবল কাগজে কলমেই সীমাবদ্ধতা হয়ে থাকবে। ঠিক এই জায়গাতেই তারেক রহমান তার পরবর্তী বড় চালটি চালতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, খুব শীঘ্রই প্রশাসনে বড় ধরনের এক সার্জিক্যাল স্ট্রাইক বা রদবদল আসতে যাচ্ছে। শুধু রাজনীতিবিদরাই নন, বিগত সরকারের সুবিধাভোগী যেসব আমলা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে সরকারের অভ্যন্তরে অন্তর্ঘাত সৃষ্টির চেষ্টা করছেন, তাদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। অত্যন্ত দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চালকের আসনে বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি করতে গিয়ে যদি কোনো ধরনের প্রশাসনিক স্থবিরতাও তৈরি হয়, তবে এটি মেনে নিতেও প্রস্তুত সরকার প্রধান। কারণ তিনি জানেন, একটি দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থার জন্য সাময়িক এই ধকল কাটিয়ে ওঠা অপরিহার্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারেক রহমানের এই আপসহীন ও কঠোর রূপ কি আসলেই দেশের চলমান অর্থনীতি ও রাজনৈতিক সংকট দূর করতে পারবে, নাকি দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দলকে আরও উস্কে দিয়ে সরকারকে এক নতুন বিপদের মুখে ঠেলে দেবে। একদিকে সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, অন্যদিকে দলের ভেতরে পুরনো সিন্ডিকেটের চাপা অসন্তোষ। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমানের এই জিরো টলারেন্স নীতি এক বিশাল অগ্নিপরীক্ষা। ক্ষমতার এই জটিল দাবার বোর্ডে তিনি যেভাবে একের পর এক সাহসী চাল দিচ্ছেন তা দেশের রাজনীতির ইতিহাসে সত্যিই নজিরবিহীন। তবে এই চালগুলোর চূড়ান্ত পরিণতি কী হবে এবং এই ৭০ জন এমপির ভাগ্যের শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির এই রোমাঞ্চকর থ্রিলারে আরও কত বড় বড় মাথার পতন ঘটে এবং তারেক রহমানের এই জিরো টলারেন্স নীতি শেষ পর্যন্ত সরকারকে সংকটের মুখ থেকে উদ্ধার করতে পারে কিনা তা দেখার জন্য এখন পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ক্ষমতার এই নির্মম দাবার খেলায় শেষ হাসি কে হাসবেন তা কেবল সময় বলে দেবে। দর্শক, তারেক রহমানের এই কঠোর অবস্থান এবং ৭০ জন এমপির এই ব্ল্যাকলিস্টের বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কী? আপনি কি মনে করেন এই শুদ্ধি অভিযান সফল হবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর এবং ভেতরের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।